সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাই নাইট এডিশনের আরেকটি নতুন পর্বে, যেখানে আমরা কথা বলি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয়গুলো নিয়ে। আপনাদের সাথে আমি আছি অনন্য আফরোজ। আজকের পর্বটি অত্যন্ত স্পর্শকাতর এবং জরুরি একটি ইস্যু নিয়ে। আর সেই ইস্যুটি হলো রিফাইন্ড আওয়ামী লীগ, বা এই বিষয়ে সেনাবাহিনীর বক্তব্য এবং হাসনাত আবদুল্লাহর বিস্ফোরক দাবি। তিনি তার ফেসবুক পেজের বায়োতে লিখে রেখেছেন, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়। কিন্তু আসলে কি তিনি শিরদাঁড়ার জোরে সত্য সামনে এনেছেন, নাকি এটি নিছকই কোনো একটি রাজনৈতিক কৌশল? আজকের পর্বে আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। ডক্টর আতিক, কেমন আছেন? জি, আমি খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি, আমরা ভালো আছি। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। এখন আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল আলোচনায়। আচ্ছা, আপনি কি মনে করেন যে সেনাবাহিনী সত্যি আওয়ামী লীগকে আবার রিফাইন্ড আওয়ামী লীগ নামে পুনর্বাসন করতে চেষ্টা করছে? ধন্যবাদ। এই জিনিসটা তো সরাসরি এইভাবে ২ ভাবে ৩ ভাবে দেখা যেতে পারে। বিভিন্ন পার্সপেক্টিভ বা ডাইমেনশন থাকে। সেনাবাহিনী অ্যাজ এ ইনস্টিটিউশন, এটাকে যদি বলি সেনাবাহিনী ভার্সেস আওয়ামী লীগকে রিফাইন করা না, এইভাবে বিষয়টা না। হতে পারে সেনাবাহিনীর কেউ হয়তো এরকম মনে করে ওনাদের হয়তো আগের সরকারের সাথে বা পতিত ফ্যাসিস্টদের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে। তারা হয়তো অন্যান্য বিভিন্ন ভাবে তাদের কাছে প্রেশার ক্রিয়েট হতে পারে, ওনাদের একটা অংশ সর্বোচ্চ বলা যেতে পারে। কিন্তু সেনাবাহিনীকে অ্যাজ ইনস্টিটিউশন হিসেবে যেভাবে দেখানো হচ্ছে, বা আমরা এই বিষয়ে আমি একমত না যে পুরো ফুল সেনাবাহিনী আওয়ামী লীগকে পুনর্বাসন বা রিফাইন ভাষণ আনার পক্ষে। তো এটা আমি এইভাবেই দেখি বেসিক্যালি। এবং আজকে সকালেও আমি এই শোতে আসার আগেও আমি দেখতেছিলাম আনন্দবাজার পত্রিকা, যেটা ইন্ডিয়ান কিছু পত্রিকা যারা প্রোপাগান্ডা চালায়, তারাও কিন্তু ঠিক একইভাবে ন্যারেটিভটাকে দাঁড় করানোর চেষ্টা করতেছে যে সেনাবাহিনী ভার্সেস ইউনূস উচ্ছেদের একটা ঘটনা, বা সেনাবাহিনী ভার্সেস এই নতুন দলের বা হাসনাতকে লাগানো। তো এই যে সেনাবাহিনী ভার্সেস হাসনাত, এই ধরনের তো কথা কম্পারিজন আসাই উচিত না। কারণ রাষ্ট্রের একটা মেইন বাহিনী কোন একটা দল বা কোনো সরকারের সাথে দাঁড় করানোর তো কোনো অপশনই আসে না। এটাকে হয়তো এইভাবে করা যেতে পারে যে যে কিছু কিছু সেনা কর্মকর্তা থাকতে পারেন যারা আমরা দেখেছি যে যারা আসলে বাংলাদেশ পন্থীও না, অনেকে বলে থাকেন যে যারা বিভিন্ন দেশের সাথে তাদের কানেকশন আছে, এরকম যারা মনে করেন তাদের হয়তো একটা শক্তি হতে পারে। আমি পূর্ণাঙ্গ ভাবে কোন ইনস্টিটিউশন হিসেবে সেনাবাহিনীকে আমি মনে করি না তারা রিফাইন আওয়ামী লীগের পক্ষে কাজ করে বা করবে আর কি। আওয়ামী লীগ একটি দেশবিরোধী শক্তি। এই দেশবিরোধী শক্তির পক্ষে আমার কাছে মনে হয় না একটা দেশপ্রেমিক সৈনিক বাহিনী দাঁড়াতে পারে। জি, আপনি যেহেতু ভারতের কথা উল্লেখ করলেন, তো সেই সূত্রেই বলি, এই রিফাইন্ড আওয়ামী লীগ এই পরিকল্পনার পেছনে ভারতের ভূমিকা কতটা বাস্তব বলে আপনি মনে করছেন? বাস্তব অবাস্তব বুঝি না, তবে এটা বুঝি যে ইন্ডিয়ান যে হেজিমনি 53 বছর ধরে আমাদের মাঝে বিরাজমান ছিল, তাদের একটা সেট পড়েছে 5 আগস্টের বিপ্লবের পরবর্তীতে। এবং তারা যত প্রকার তাদের সফট পাওয়ার, হার্ড পাওয়ার, স্ট্র্যাটেজিক অ্যাসেট সবগুলো তারা ইউজ করার চেষ্টা করেছে। এটা কোনোভাবে যেন তাদের স্টেক বা তাদের যে নিয়ন্ত্রণ, যেটা আমরা বলি আধিপত্য, সেটা যেন শেষ না হয়। আপনারা দেখে থাকবেন আমাদের এই 5 আগস্টের পরপরেও সেনাপ্রধান যখন ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে কথা বলতেছিলেন, তখন কিন্তু ইন্ডিয়ান সেনাপ্রধান একদমই ইন্ডিকেটিভলি পিছনে যে একটা ছবি দিয়েছেন, যেটা দেখানো, মানে আপনি দেখবেন যে মুক্তিযোদ্ধার ছবিকে ইউজ করা হয়েছে, যে ছবিতে দেখানো হচ্ছে যে যে ইন্ডিয়ার কাছে পাকিস্তান সাবমিশন করেছে। ইট মিনস আমরা ইন্ডিয়ানরা তোমাদের স্বাধীনতা এনে দিয়েছি, আমরাই মূলত স্বাধীন করেছি, আমরাই মূলত পাকিস্তানকে হারিয়েছি। মানে আমাদেরকে কাইন্ড অফ একটা হেয় করার মানসিকতা। তাদের এই 71 এর ন্যারেটিভটা, যে তারাই সবকিছু, বাংলাদেশ রাষ্ট্রের সবকিছু থেকে যদি ফরেন অ্যাফেয়ার্স দেখতে হয়, তাদের সিকিউরিটি কনসার্ন দেখতে হয়, তাহলে ইন্ডিয়ান চোখে দেখতে হবে, এইরকম তার আকার ইঙ্গিতে মেসেজ দেওয়ার চেষ্টা করে। সুতরাং যেহেতু সেটা ভেনিশ হয়ে গেছে, তাদের ন্যারেটিভগত ভাবে যে আসলে বাংলাদেশের এখন সবাই এন্টি ইন্ডিয়ান বলতে পারে। এন্টি ইন্ডিয়ান এই সেন্সে, মানে এন্টি ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান হেজিমনির বিরোধী, ইন্ডিয়ান জনগোষ্ঠীর বিরোধী আমরা না। এবং বাংলাদেশে ইন্ডিয়ান যে হেজিমনির যে সফট পাওয়ার যে ছিল, মানে ন্যারেটিভ, সেটা ভেঙে গেছে। সেকেন্ড যেটা জুলাই পরবর্তী কারণ, জুলাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ধারণ করে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ২ নম্বর হচ্ছে এই ইন্ডিয়ান হেজিমনির বা তাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের বাহক হিসেবে যে দলটি ছিল সেটা ছিল আওয়ামী লীগ।
এবং এবং পাশাপাশি আমরা জাতীয় পার্টিকে আমরা বলতে পারি যে তারা এই দুইটা গোষ্ঠীর উপর ঘাড়ে বন্দুক রেখে সবসময় তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। যেহেতু আওয়ামী লীগ এমন ভাবে পালিয়েছে তাদের জনগোষ্ঠী, তারা যেহেতু এই জনগোষ্ঠী এবং এই অঞ্চলের মানুষের রাজনীতির সাথে অ্যাটাচড হয়নি, তারা পালিয়েছে, দেখেছেন আপনারা সবাই। সুতরাং কিভাবে তাদেরকে কোনো না কোনো ওয়েতে এই রাজনীতিতে ফিরানো যায় তার প্রচেষ্টা তারা সব লেভেলে চেষ্টা করছে। এবং আপনারা দেখেছেন তারা এই এই আমেরিকার তুলসী গাবার্ড দিয়ে চেষ্টা করেছে, একটা ইসলামিস্ট সরকার হয়েছে এখানে একটা, এবং আজকেও দেখলাম তারা সব সময় এই আন্দোলনটাকে হিজবুত তাহরির, ফান্ডামেন্টালিস্ট, জঙ্গি এইরকম তকমা দেওয়ার একটা মানসিকতা এনিওয়ে তারা দেখিয়ে আওয়ামী লীগকে এখানে দরকার, তারা ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে। ইন্টারনালি তাদের যারা যারা এখনো তাদের এজেন্ট গুলো ভিতরে কাজ করতে তাদের দ্বারাও তারা লেখার চেষ্টা করতেছে, প্রেশার দেওয়ার চেষ্টা করছে। এরকমও হতে পারে, আপনি মনে করেন যেটা বলতেছিলেন যে আর্মিদের মধ্যেও কিছু সংখ্যক থাকতে পারে যারা সরাসরি আওয়ামী লীগ দেশের পক্ষে না, আওয়ামী লীগের পক্ষে, তারা হয়তো ওইখানে প্রেশার করার চেষ্টা করতেছে। আমরা সাংবাদিকদের মধ্যেও অনেকের আমরা দেখতেছি তাদের এই নতুন নতুন বয়ান না শুরু করতেছে। তারা অবশ্যই ইন্ডিয়া ব্যাকআপ থেকে ডেফিনেটলি তারা চেষ্টা করবে মরিয়া হয়ে যে কিভাবে আওয়ামী লীগকে এনি ওয়ে এনি নেম, এবং তারা নানা নামে আসার চেষ্টা করবে আর কি। এটা আমার অবজারভেশন যে ইন্ডিয়ার এটা একটা প্রচেষ্টা থাকতে পারে পিছনে। জি, এখন আমরা আসি আরেকটু গভীর প্রশ্নে। আপনি যেহেতু এনসিপিতে আছেন, আপনারা এনসিপির নেতাকর্মীরা কি 11 মার্চের মিটিং সম্পর্কে আগে থেকেই জানতেন, নাকি আপনারাও আমাদের মতো হাসনাত আব্দুল্লাহর পোস্টে পরে জেনেছেন? দেখেন, এগুলা যে কোনো পার্টিতে বিভিন্ন জন বিভিন্ন বিষয় লিয়াজু মেনটেন করে। যেন আমার স্পেসিফিক একটা দায়িত্ব আছে, আমি জয়েন্ট কনভেনার হিসেবে এক একজনের রোল এক এক ভাবে আছেন। আর এটা হচ্ছে একদিক দিয়ে তাদের কমিউনিকেশন। 2 নম্বর হচ্ছে আন্দোলনের ফিগার হিসেবে, শক্তি হিসেবে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, দেখেছেন আপনারা সব জায়গায় ফোরফ্রন্টে, যেহেতু নাহিদ ইসলাম মিনিস্ট্রিতে ছিলেন, আসিফ থাকেন ভিতরে, তো সে জায়গা থেকে অনেক সময় তাদের সাথে অনেকের পার্সোনাল ক্যাপাসিটিতে পার্সোনাল কমিউনিকেশন রয়েছে, যেহেতু তারা একদম আন্দোলনের বিগিনিং থেকে ছিল। তো সে জায়গা থেকে যেটা আমরা একটু আগে আমি দেখলাম আমাদের সার্জিস আলম লিখেছেন যে তার পার্সোনাল কমিউনিকেশন ছিল, তাদের কিছু বিষয়ে আগ্রহ ছিল, জানার ছিল যে কেন সেনাবাহিনী স্ট্রেইট কথা বলতেছেন, এইগুলোকে তাদের একটু কোয়েশ্চেন ছিল বা জানার আকাঙ্ক্ষা ছিল। সুতরাং তাদের সাথে পার্সোনাল কমিউনিকেশন হয়েছে। বাট আমি যদি বলেন ডিরেক্টলি ফোরামে আলোচনা করে এরকম হয়েছে, সেটা আসলে ফোরামে আলোচনা করা হয়নি। এই সেন্সে যেহেতু তাদের হয়তো ইন্ডিভিজুয়াল পার্টি থেকে অ্যাসাইনমেন্ট থাকতে পারে এই বিষয়গুলো, আমি আসলে এই বিষয়ে জানা নাই আর কি। মানে আপনারা বলতে চাচ্ছেন যে তারা ব্যক্তিগতভাবে গিয়েছেন, দলীয়ভাবে না? হ্যাঁ, এই সেন্সে বলতে পারেন যে আসলে এটা দলীয় ভাবে যে স্টান নেবে, হয়তো তাকে মতামত, যেটা আমি যেটা দেখেছি পরে বুঝেছি সেটা হচ্ছে যে তাদের কাছে মতামত চাওয়া হয়েছে। হ্যাঁ, তারা মনে করেছে হয়তো সেই যে সেনার যে অফিসার যাদের সাথে বসেন তারা হয়তো মনে করেছে এদের সাথে মতামতটা দেয়া যায়, অপিনিয়ন দেয়া যায়। বাট এজ এ পার্টিগত ভাবে তো ওনারা, এটা তো ফর্মাল কোনো ইস্যু ছিল না, তাই না? এটা একটা ইন্টারনাল ইস্যু ছিল। জি, যেহেতু এটা বললেন, তো এই কথা সূত্রে একটা প্রশ্ন করি আপনাকে, যে হাসনাত আব্দুল্লাহ আর এনসিপি এই বিষয়ে এতদিন পরে কেন জনসমক্ষে আসলেন? তারা 9 দিন কেন চুপ ছিলেন? না, এটা তো হাসনাত আব্দুল্লাহ, আমার যতটুকু আমি দেখেছি তার ফেসবুকে যদি আপনি দেখেন, সে কিন্তু 12 তারিখে লিখেছে যে রিফাইন আওয়ামী লীগ নামে একটা ষড়যন্ত্র হচ্ছে। আপনারা যদি তার ফেসবুক পেজে দেখেন, উনি কিন্তু এটা ইন্ডিকেটিভলি বলেছে যে এরকম একটা প্রচেষ্টা চলমান আছে তার অবজারভেশনে। আমরা হয়তো ওইটা বুঝি নাই যে আসলে কি জন্য রিফাইন আওয়ামী লীগ কিভাবে আসতেছে, এবং নানাভাবে আমরাও আগে থেকে শুনতেছিলাম যে আওয়ামী লীগকে রিলেভেন্টাইজেশন করার জন্য নানা গোষ্ঠী থেকে চাপ হচ্ছে। বিভিন্ন ফরেন এম্বাসির কিছু লোক, সবাই না, তারা বিভিন্ন জায়গায় দপ্তরে, মিনিস্ট্রিতে এবং বিভিন্ন পার্টির সাথে যাচ্ছে, কথা বলতেছে যে ইন দ্য নেম অফ ইনক্লুসিভিটি, ইন দ্য নেম অফ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এইসব নাম দিয়ে তারা একটা বয়ান তৈরি করার চেষ্টা করতেছে। তো সেটার অংশ হিসেবে এটাও তো হতে পারে, আমরা আসলে জানি না। তো হাসনাত আব্দুল্লাহ যে হঠাৎ করে বলেছে তা না, সে 12 তারিখে ইন্ডিকেশন দিয়েছে, এবং হয়তো সে এতদিন ধরে এটাকে চেপে, সে নিজেই বলেছে যে আমি চেপে রাখতে পারতেছি না জাতির নৈতিক ক্ষেত্রে। এবং পাশাপাশি আমরা দেখলাম যে যখন দেখা যাচ্ছে আমাদের অন্যান্য দলগুলো দ্বিধাদ্বন্দ্বিত হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে, কিন্তু বাট ইফ আমরা আবার যারা ক্রিমিনালাইজেশন না, তাদের ছাড়া আওয়ামী লীগ আসলে সুবিধা হবে, এরকম অন্যান্য বড় বড় দলের নেতারা বলতেছিল, তখন তার ভিতর এই জিনিসটা জন্মেছে যে আন্দোলনে শত শত হাজার হাজার শহীদ হলো, যাদের ভিতরে ন্যূনতম রিগ্রেট নাই, যে দলটা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, এইরকম একটা দলকে নিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তখন সে দেখা গেছে একটা পার্সোনাল অবজারভেশনটাকে সে আর ভিতরে রাখতে পারেন, সেটা আসলে সে জাতির সামনে তুলে ধরেছে যে এরকম প্রচেষ্টা করা হচ্ছে একটা।
সুতরাং তার দায়বদ্ধতার জায়গা থেকে সে বলেছে, সে না চাইলেও কিন্তু সে চাইলেও কিন্তু এটাকে গোপন রাখতে পারতো বিষয়টাকে। সে মনে করেছে না, এটা জাতির কারণে আমাকে এটা বলতে হবে, কারণ রাষ্ট্রের এখন কোনোভাবেই আওয়ামী লীগ একটা ভালো জিনিস না, রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আপনারা জানেন যে একটা বাগান নষ্ট করার জন্য একটা হুতুম বাছাই একটা এনাফ। আপনি একটা ভালো খাবারে একটা দইয়ের মধ্যে একটা দুধের মধ্যে এক ফোঁটা টকই যথেষ্ট। সুতরাং আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে একটা টক্সিক জিনিস, যেটা তাদের ন্যারেটিভগত ভাবে এবং দলগত ভাবে সন্ত্রাসী এক, যেটা বাংলাদেশের জন্য কখনো স্থিতিশীলতা আনবে না। সে জায়গা থেকে কেউ যদি এরকম অস্থিতিশীল একটা সন্ত্রাসবাদী একটা গোষ্ঠীকে নতুন করে রিফাইন করে হোক যে কোনো ভার্সন, এটা অনেকে বলে থাকে যে খুব নোংরা উদাহরণ দিয়ে থাকে যে আমাদের যে মলমূত্র ত্যাগ করে সেটার আবার ভালো খারাপ কি আছে, ঠিক আছে। সুতরাং আওয়ামী লীগ এমন একটা লেভেলে, তারা আসলে 53 বছর ধরে দিয়েছে, তারা নিজেরাই বলতো যে, আমরা জানি যে ইভেন শেখ মুজিবের সময় উনি বলেছেন যে আওয়ামী লীগকে উনি নিষিদ্ধ করেছেন, কারণ হচ্ছে সব চোরের খুনি পেয়েছে। স্ট্রিক্টলি দেখা গেছে এরকম একটা দলকে আমাদের আনার ক্ষেত্রেই তার ভিতরে অবশ্যই একটি ইয়াং ফোর্স হিসাবে তার ভিতরে এটা খুবই রিয়াকশন হয়েছে, সেটার কারণে উনি জাতির কাছে তুলে ধরেছেন যে আমি আমার জায়গা থেকে মৃত্যুবরণ করলেও আমি সত্যটা বলে গেলাম, যে এইরকম চেষ্টা করা হচ্ছে একটা অভ্যুত্থানের শক্তির পরবর্তী অংশ তাকে আবার পৃথিবীর কোন জায়গায় এরকম একটা পতিত ফেসিস্ট গভর্নমেন্টকে এবং গণহত্যাকারী দল জীবনে রাজনীতি ফিরে আসছে এরকম ইতিহাস খুবই কম। সে জায়গায় কিভাবে আনার চেষ্টা করা হচ্ছে তার কাছে এটা খুবই আশ্চর্য লেগেছে, এবং নানা গোষ্ঠী তাকে হয়তো তার কাছে মনে হচ্ছে এক ধরনের প্রেশার ফিল করছে তার নৈতিক দায়বদ্ধতা জায়গা থেকে। জি, অবশ্য হাসিনা বিরোধী আন্দোলন বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে হাসনাত আব্দুল্লাহর কন্ট্রিবিউশন নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো প্রশ্নই থাকে না, অর্থাৎ কোনো অবকাশই নেই। তিনি ছিলেন সকলের নেতা, তিনি তখন ছিলেন একটা অরাজনৈতিক নেতা। কিন্তু প্রশ্ন এখন যাচ্ছে, কারণ তিনি বর্তমানে একটি রাজনৈতিক দলের নেতা। আর ফেসবুক পোস্টে এই অভিযোগে তোলার মাধ্যমে তিনি কি রাজনৈতিক কোনো কৌশলের সুবিধা পেতে চাচ্ছেন, বা এটা কি শুধুই একটা জনপ্রিয়তা বানানোর কৌশল? এই প্রশ্নটা আমার না, এই প্রশ্নটা আমরা ফেসবুকে বিভিন্ন কমেন্ট থেকে বা বিভিন্ন জনগণের মুখে থেকে পেয়েছি, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে পেয়েছি। তো এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। না, এটা আসলে যারা কোশ্চেন গুলো করছে তারাই ভালো উত্তর দিতে পারবে। আমার কাছে মনে হয় না যে এটা হচ্ছে তাদের একটা পলিটিক্যাল স্টান্টবাজি। মানে একটা আমাদের বাংলাদেশের কালচারে এখনো এটা শেষ হয়নি যে একটা ভালো কথা বললো তাকে ভালোভাবে দেখা, সবকিছুকে ক্রিটিক্যালি দেখা, সন্দেহের চোখে দেখা, কনস্পিরেসি থিওরিতে দেখা। হাসনাত আব্দুল্লাহ মনে হয় তাদের আসন ভাগাভাগিতে ভালো সুযোগ করতে পারেনি, তাই তাদেরকে এই কথা বলেছে পাবলিক প্লেসে। আসলে দেখেন, একটা দলের আজকে বয়স হচ্ছে 23 দিন, আপনি আসন ভাগাভাগির প্রশ্ন কিভাবে এখানে আসে? বরং তাদেরকে প্রস্তাব দেওয়ার কারণে তারা তো নেগেট করছে যে কিভাবে আসন ভাগাভাগি ইস্যু আসে। আমরা তো বাংলাদেশ কজে আমরা হয়তো ভোট পাবো না, কোনো সমস্যা নেই, বাংলাদেশ কজে আমরা কোনো সার নাই, আমাদের এখানে কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন আমরা চাই না। তারা তো চাইলেই তো কম্প্রোমাইজ করতে পারতো, তাহলে কিভাবে বলে কম্প্রোমাইজ হয়নি তাই এটা বলছে? এটা এরকম না, তারা কম্প্রোমাইজ করে নাই, এটা স্ট্রেটলি বলেছে। কারণ সবাই চাই এমপি হইতে, মন্ত্রী হইতে, সেখানে জায়গায় সেটা রিজেক্ট করে হোক, যেটা 10টা 5টা 15টা, তো এই আসন ভাগাভাগি যায় না। সেকেন্ড হলো লজিক্যালি একটা 23 দিনের একটা শিশু দল, এটাকে মানে একটা বিগিনিং স্টেজে, এখানে কোনো কমিটি এখন ফাইনালাইজ কিছু হয় নাই, কোনো ধরনের এখনো নির্বাচনের ডেট ঘোষণা হয় না, সে জায়গায় আপনি বলতেছেন আসন ভাগাভাগি পায় নাই, এই জন্য সে পলিটিক্যাল গেইন করার জন্য সেটা করতেছে। আসলে এটা সত্য না, এবং এটা অযৌক্তিক, এবং বরং তাকে বলবো, আমি মনে করবো যে কোনো একটা গোষ্ঠী তাকে হয়তো আমি বলবো যে তাকে তার ক্যারেক্টারাইজেশন এই জিনিসটাকে বিতর্কিত করার জন্য করার চেষ্টা করতেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে অনেকভাবে সন্দেহ করছেন, যে আপনি যে মাত্র বললেন যে হাসনাত আব্দুল্লাহ হয়তো শুধুমাত্র আসন বন্টনে অসন্তুষ্ট হয়ে এই অভিযোগ তুলেছেন। কিন্তু আপনার বক্তব্যে আমরা এখন বুঝতে পারলাম যে হয়তো এটা সত্যি না, আমরা আপনাদের পার্সপেক্টিভ বুঝতে পারলাম। কিন্তু আসলে এদিকে সেনাবাহিনী কিন্তু পুরোপুরি বিষয়টাকে এক প্রকার অস্বীকার করেছে। তারা বলেছেন যে তারা হাসনাত আব্দুল্লাহ বা সাজিদ আলমকে ডাকেননি, হাসনাত আব্দুল্লাহ আর সাজিদ আলমই তাদের সঙ্গে দেখা করেছেন এবং তারাই উৎসুক ছিল। তো এখন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করবো আমি, সেটা হলো আপনাদের দলে কি জবাবদিহিতার কোনো জায়গা নেই? আর যদি থেকে থাকে, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো দায়িত্বশীল পদে থাকা মানুষ তিনি কেন এবং কিভাবে বিএনপি, জামাত ও সেনাবাহিনী, আপনি একটু আগে বললেন যে সেনাবাহিনীকে অ্যাজ এ হোল ইনস্টিটিউশন দায়ী করা উচিত না, বাট তিনি অ্যাজ এ দায়িত্বশীল পদে থাকার পরেও বিএনপি, জামাত ও সেনাবাহিনীকে দোষারোপ করে একটা বেফাস পোস্ট করেছিলেন, এবং তার দেওয়ার পোস্ট করার কিছুক্ষণের মধ্যে পোস্টে সে ডিলিট করে ফেলেন। সেখানে তো এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে তিনি যদি আসলেই যুক্তিযুক্ত বা সত্যি কিছু বলে থাকতেন, তাহলে পোস্ট ডিলিট করতে কেন হলো? আর যদি তিনি নিজের কথা বলার নিজের দায়িত্ব নিতে না পারেন, তাহলে পোস্ট করলেনই বা কেন? না, দেখেন, এটা আপনি বলেছেন আমাদের দলের ভিতরে যেহেতু নতুন দল, আমাদের গঠনতন্ত্র হচ্ছে, এবং এর মধ্যে আমরা একটা অলরেডি ডিসিপ্লিনারি কমিটি আছে, আমাদের ফোরামে আলোচনা হয়। দেখেন যে কিছু কিছু সময় খুব দ্রুত ঘটে যায়, তখন আমাদের মানে দ্রুত এই সিদ্ধান্ত নিতে সময় লাগে। এবং আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের যে কথাটা দেখেছেন, উনি যেটা বলেছেন,
এই কথাটাকে দুইভাবে ব্যাখ্যা করে দুই গ্রুপে নানা রকম মানুষ কথা বলতেছে, আমিও পড়েছি দেখেছি। এক গ্রুপ বলতেছে যে তার কথাগুলো সত্য কিন্তু কথার ল্যাঙ্গুয়েজটা ঠিক হয়নি। কেমন তাদের কাছে মনে হয়েছে যে ভাষা চয়নগুলো ঠিক হয়নি, শব্দগুলোকে ঠিক হয়নি। আমিও সেই বিষয়টাতে একমত। শব্দ চয়নের ক্ষেত্রে যে ধরনের রাজনীতিবিদ আমরা হই না কেন, আমাদের খুবই সেটার একটা পলিটিক্যাল রেসপেক্ট বোধ রেখে কথা বলা উচিত। আমার মনে হয় যে যেহেতু সবাই উদীয়মান রাজনীতিবিদ, সবাই ইয়াং তরুণ, তারা রেডিক্যাল চেঞ্জ চায়, সবকিছুকে তারা খুবই ফোর্সফুলি, এবং এই আন্দোলনটা আপনারা দেখেছেন যে কিরকম রেডিক্যাল শব্দগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো আমরা নর্মালি সামনাসামনি বলতে পারি না। তো এই জেনজি জেনারেশনের ভিতরে এই ধরনের টেন্ডেন্সি আছে, তারা আসলে ডোন্ট কেয়ার একটা সামথিং লাইক দ্যাট, যে আমি যেটা সত্য জানি সেটা স্ট্রেইট বলে দিতে হবে, এবং আমার ল্যাঙ্গুয়েজ যে টোন, এই জেনারেশনের টোন। কিন্তু রাজনীতির ক্ষেত্রে অনেক সময় এইসব শব্দ ব্যবহার ক্ষেত্রে আমাদের সবার সচেতন হওয়া উচিত। দ্বিতীয় যেটা বিষয় বললেন, ইয়েস, আমাদের এখানে ডিসিপ্লিনারি কমিটি আছে এবং এটা আমাদের ফোরামে আলোচনা হয়েছে এবং হচ্ছে, এগুলো বিশ্লেষণ হচ্ছে। আমরা এগুলা নিয়ে আমরা সংশোধনী দিচ্ছি আমাদের সহযোদ্ধাদেরকে, আমাদের ভাইদেরকে, যে রাজনীতির ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে কথা বলার ক্ষেত্রে সচেতন হওয়া উচিত। এবং ফেসবুকিং আসলে খুব বেশি একটা ভালো জিনিস না। ফেসবুক কখনো আমাদের রাজনীতির মাধ্যম হতে পারে না। তো ফেসবুকটাকে যত সম্ভব আমাদের নিয়ন্ত্রণে, শব্দ চয়নে, এবং সবাইকে শত্রু বানার কোনো অপশন রাখা না। আমার কাছে এটা হলো, এইভাবে আমি দেখেছি বাংলাদেশের দেশপ্রেমিক যত গোষ্ঠী আছেন, যত ফ্যাসিস্ট বিরোধী শক্তি আছেন, সেটা হতে পারে জামাত ইসলামী, হতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হতে পারে অন্য অন্য দল, নুরুল পার্টি যেটা বলেন গণ অধিকার, আমি সবাইকে এক চোখে দেখি বড় বিগের পার্সপেক্টিভে। সবাই হচ্ছে বাংলাদেশপন্থী শক্তি এবং তাদের ভিতরে ইউনিটি থাকতে হবে, এটা মাস্ট। এরপর আসে যে আমাদের ডিসএগ্রিমেন্টের জায়গা। ডিসএগ্রিমেন্টের জায়গায় কি, কোনো একটা কাজ করার ক্ষেত্রে কোন দল কিভাবে দেখে, তার পার্সপেক্টিভটা কি, এটা কি তার মানে আমাদের ভিতরে মতের বিভিন্ন ধরনের ডিফারেন্স থাকবে, কিন্তু আমাদের ভিতরে শত্রুতা, প্রতিহিংসা পরায়ণের পরিবর্তে আমাদের ভিতরে আসবে একটা সহযোগিতার রাজনীতি আসবে। তো সে জায়গা থেকে আমার মনে হয় যে সবার আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে আশা করি সামনের দিনে। এই ক্ষেত্রে আমার এটাই মতামত আর কি। জি, আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। এখন আমি একটু সরকারের দিকে যাব, অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আপনার একটা প্রশ্ন করবো। সেটা হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি আদৌ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করছে, নাকি শুধু এটি সেনাবাহিনী আর আন্দোলনকারীদের মাঝে সমঝোতা একটা সরকার? ওকে, এটা একটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এক নম্বর হলো যে যদি ইন টার্মস অফ ম্যান্ডেট বলে সবাই, যে একটা জিনিসের অনুমোদন বলেন, জনগণের অনুমোদনকে ম্যান্ডেট বলা হয়। সো এই অভ্যুত্থানের সরকার হিসেবে এটা জনগণের সবার ম্যান্ডেট রয়েছে। আমাদের জনাব কি বলে, আমাদের ডক্টর ইউনূস সাহেবের প্রতি সবার কি রয়েছেন, একটা ম্যান্ডেট বা সাপোর্ট রয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে জনগণের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছে সবাই বলতেছেন যে ডক্টর ইউনূস হোসেন আমাদের রাজনৈতিক আন্দোলনের ফসল। তার মানে হচ্ছে সবাই কিন্তু পার্টিগুলো এটাকে ওন করেছেন। এখন থার্ড কোশ্চেন হলো, আসলে কি সমঝোতার সরকার কিনা? সমঝোতা এই সেন্সে আপনি বলতে পারেন, যখন একটা পার্টি ফরমেশন হয় তখন বাংলাদেশের এই স্টেক বলতে যেটা আমরা বুঝাই, যারা বাংলাদেশকে পরিচালনার ক্ষেত্রে পার্টি, জনগণ, আন্দোলনের শক্তি বা অন্য ধরনের যে আপনার অনেক ধরনের যে আপনাদের সেনাবাহিনী, তো অবশ্যই ডেফিনেটলি একটা পাওয়ার বাংলাদেশের, আপনার যদি সিকিউরিটির জন্য একটা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই তো বিভিন্ন অ্যাঙ্গেলে কি করে পরামর্শ দেয়, মতামত দেয়। বলতে পারেন সবার পরামর্শ ভিত্তিক একটা গভর্নমেন্ট, সমঝোতার চেয়ে বরং বলা যেতে পারে একটা সবার পরামর্শের ঐক্যের ভিত্তিতে একটা গভর্নমেন্ট হচ্ছে আমাদের ইন্ট্রিম গভর্নমেন্ট। জি, তো আপনার এই কথার সাথে একটু একটা প্রশ্ন আমি জড়িতে চাই, যে আপনি যে বললেন সবার সাথে সমঝোতার মাধ্যমে একটা ফলাফল হলো ইন্টারিম গভর্নমেন্ট, তো বর্তমানে আপনাদের এই ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে বা বিপক্ষে বিরোধী দলগুলোর আসল অবস্থান কি? আর আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ এদের ভবিষ্যতে রাজনীতিতে টিকে থাকার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করছেন? আচ্ছা, প্রথম কথা হলো যে রাজনৈতিক দলগুলা এই সরকারের ব্যাপারে তারা আসলে সবাই চায়। আমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথা বলেছি, ইন্টারনালি এক্সটার্নালি সবাই বলার চেষ্টা করতেছে এই সরকার আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। তার মানে হচ্ছে তারা এই সরকারের প্রতি তাদের অবস্থান স্পষ্ট রয়েছে। কিন্তু কোশ্চেন কোন জায়গাটাতে, আমাদের বড় বড় রাজনৈতিক দল পার্টিকুলারলি বিএনপি মনে করতেছেন যে তাদের ইলেকশনটা জরুরি দরকার। আর
অন্যান্য আরো অনেক দল তারা মনে করতেছেন ম্যাক্সিমামই যে আমাদের মিনিমাম যদি ইনস্টিটিউশন গুলো ফাংশন করা দরকার হয়, তাদের একটা রিফর্ম দরকার। যদি রিফর্ম না হয় তাহলে ইনস্টিটিউশন ঠিক থাকবে না, ইনস্টিটিউশন ঠিক না থাকলে আমাদের গভর্নেন্স ঠিক থাকবে না। গভর্নেন্স উইক যদি হয়ে যায় তাহলে এগেইন আমাদের ফেসিস সিস্টেম ডেভেলপ হতে পারে, এগেইন মানুষ সাপ্রেস হতে পারে, এগেইন মানুষ তার নিজস্ব অধিকার বা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতে পারে। তো এই জায়গাটাই হচ্ছে যে সরকারের সাথে বা অন্যান্য বিভিন্ন দলের বা পক্ষের সাথে একটা মতানৈক্যের জায়গা, যে আমাদের কি ইলেকশন করব নাকি আমরা রিফর্ম, ইলেকশন, বিচার একসাথে টুগেদার যাবে, দ্যাট ইজ কোশ্চেন। এই জায়গাতে অনেক সময় ছোটখাটো ভুল বোঝাবুঝি আছে, ছোটখাটো কনফিউশন অনেকের ভিতরে আছে, ইলেকশন কি হচ্ছে কি হচ্ছে না, এরকম একটা আস্থাহীনতা মাঝে মাঝে হয়। এইরকম আমরা দেখতেছি কোন কোন জায়গা, মানে এই আস্থাহীনতা কিছু কিছু জায়গায় আমি দেখেছি, কিছু জায়গায় কনফিউশন অন্য দলের ভিতর রয়েছে যে আসলে কি হচ্ছে আমরা বুঝতেছি না কেন। সেই জায়গাটাতে আমার পক্ষ থেকে কথা হলো যে যতগুলো শক্তি রয়েছে সব শক্তিকে এই গভর্নমেন্টের উচিত রেগুলারলি বসা, যেটা ঐক্যমত্য কমিশন হয়েছে সেখানে কি করা উচিত, এই বিষয়গুলো ইন্টারনালি আলোচনা হওয়া উচিত। পাবলিকলি এগেইন যদি এই যে আমরা মিডিয়াতে একজন আরেকজনকে খোঁচা দিয়ে কথা বলছি, গভর্নমেন্টকে প্রেসারে রাখতেছি বিভিন্ন রাজনৈতিক দল, এটাতে আসলে আলটিমেটলি বাংলাদেশের হোল ক্ষতি হচ্ছে। তাহলে বাংলাদেশ পোস্ট জুলাই রেভলিউশনের পরবর্তীতে বাংলাদেশ যেটা এসেছে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা চাই, সবাই দেখতে চাই যে সব রাজনৈতিক দলের লোকেরা একই টেবিলে বসে এই সরকারের সাথে আলোচনা করে রাষ্ট্রের জন্য কি দরকার, রাষ্ট্রের সংস্কার দরকার হলে কতটুকু দরকার, রাষ্ট্রের মেরামতের জন্য কি কি দরকার, রাষ্ট্রের ইলেকশন হলে কবে দরকার, আমরা কিভাবে কোলাবোরেটিভ ওয়েতে একটা ন্যাশনাল কনসেনসাস ভিত্তিতে কাজ করতে পারি, সেটা এই সরকারের ইনিশিয়েট যেটা নিছে এটাকে আরো ফস্টারিং করা। আই হোপ গভর্নমেন্ট এটা করতেছে এবং এটা তারা আরো দ্রুত করবে। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা। আপনি দেখেন যে পৃথিবীতে কোনো এরকম গণহত্যাকারী দলের আসলে ভবিষ্যৎ সেভাবে সেই অর্থে থাকে না। গণহত্যাকারী মানে কি, গণহত্যা মানে গণ মানে জনগণকে হত্যা করে যারা, মানে যে দেশের রাষ্ট্রে তাদেরকে বসিয়েছে সেই দেশের মানুষের টাকা দিয়ে। এবং আপনি দেখবেন ইতিহাসে কোন স্বৈরাচার এরকম করে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে আমরা কখনো দেখিনি। 117 জন শিশুকে হত্যা করেছে, শুধুমাত্র শিশুই বলে 117 জন, এটা কিভাবে সম্ভব? এবং আপনি দেখেন মানুষের বাসায় খুন হয়েছে, এখানে হিন্দু নাই, মুসলিম নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সব ধরনের মানুষকে হত্যা করা হয়েছে, সর্বশ্রেণীর মানুষকে হত্যা করা হয়েছে, একদম দলিত থেকে শুরু করে একদম এলিট ক্লাসের মানুষ পর্যন্ত হত্যা করা হয়েছে। এখানে বিভিন্ন ধর্মের হত্যা করা হয়েছে, এখানে আলেম নাই, সব ধরনের আস্তিক নাস্তিক কোনো কিছু নাই, মানে একটা রাষ্ট্রের সব গোষ্ঠীকেই হত্যা করা একটা দল কিভাবে। এবং গণতন্ত্রকে যেটা যেটা আমরা যে ন্যাশনালিস্ট সিস্টেম আমরা ডেমোক্রেসিকে প্রমোট করার চেষ্টা করি, সেই ডেমোক্রেসিক স্টেটে টানা 3 টার্ম কমপ্লিটলি বাংলাদেশের মানুষকে তাদের নিজস্ব নেতা চয়েস করার যে একটা মিশন, ভোট ইলেকশন বলে, সেটা থেকে বঞ্চিত করেছে, হাজার হাজার লোককে গুম করেছে। মানে এই দলটা রাজনৈতিক দল মানে হচ্ছে জনগণের কাজকে বাস্তবায়ন করার জন্য যে পার্টি বা রাজনৈতিক দল হয়, সে দল যদি জনগণের বিপক্ষে যায় তাহলে সে দলকে আসলে সেখানে কখনোই থিওরিটিক্যালি টেকে না। 2 নম্বর হচ্ছে সে দলটা যদি বাংলাদেশপন্থী না হয়ে বরং অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে, সেটা অবশ্যই সে এদেশের রুট এখানে নাই। এবং আপনারা দেখেছেন আমাদের একজন উপদেষ্টা বলেছেন যে এই রাজনৈতিক দলটার রুট এবং নাটাইটা হচ্ছে ইন্ডিয়াতে এবং দিল্লিতে। সুতরাং একটা দিল্লির দল তো দিল্লিতে ফিরে গিয়েছে, সুতরাং তার ভবিষ্যৎ কি? তার ভবিষ্যৎ হচ্ছে যদি দিল্লি ফিরে আসে তাহলে তারা টিকতে পারবে, যে দিল্লি না ফিরে আসে আধিপত্য তাহলে তারা টিকতে পারবে না। তার মানে একটা পরগাছার মতো করে তারা দলে দেশের রাজনীতি। সুতরাং সে দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় ফিউচার তো আমরা প্রেডিকশন করতে পারি না, কারণ ফিউচারের সাথে তো অনেক কিছু জড়িত। তারপরেও এজ এ মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতে পারি যে বাংলাদেশের মানুষ কখনোই এরকম একটা গণহত্যাকারী দলকে গ্রহণ করবে না, তাদের ফিউচার নাই। 2 নম্বর হচ্ছে স্ট্রাকচারালি, একটা হচ্ছে থিওরিটিক্যালি এবং স্ট্রাকচারালি একটা দলের ফাংশন করার জন্য যে বডি লাগে, কমিটি লাগে, এখন তো কমপ্লিটলি সবই পলাতক একটা আওয়ামী লীগ দল, তাদের কোনো স্ট্রাকচার নাই। তাহলে স্ট্রাকচার নাই, অর্গানাইজেশন ডেভেলপ যদি না হয় সেই সংগঠন কখনো টিকতে পারে না। এবং আদর্শিকভাবে যেহেতু সংগঠনটা নিজেরাই প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের দলের নেতা কর্মী তাদেরকে কোয়েশ্চেন করতেছে, তাদের নেত্রী তাদের রাইকিয়া পালিয়ে গেছে, তাদের খোঁজ খবর নিচ্ছে না, তাহলে সুতরাং দেখছেন তাদের আন্দোলন হরতাল দিচ্ছে আসলে ভুয়া একটা কাজ করতেছে, তারা কিন্তু আসতেছে না কেউ। তাহলে বোঝা যাচ্ছে তাদের আদর্শ দেখে যে মানুষ মুভ করার কথা ছিল সেটা তারা আর মুভ করতেছে না, তার আদর্শিক ভাবে ডেট যেহেতু একটা ফেসিস্ট আদর্শ। 2 নম্বর স্ট্রাকচারলি যে সংগঠন মুভ করবে যে আদর্শের ভিত্তিতে, সেই স্ট্রাকচারটা ভেঙে গিয়েছে, লিডাররা পালিয়ে গিয়েছে। এবং ইন্টারেস্টিংলি কোনোভাবেই তাদের কোন নেতাকে আমরা পাচ্ছি না, সবাইকে আমরা ইন্ডিয়াতে পাচ্ছি, বেলজিয়ামে তারা নাগরিকত্ব গ্রহণ করেছে, অথচ তাদের কর্মীদেরকে করুণ অবস্থা রেখে তারা বেলজিয়াম, বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে তারা ওখানে তাদের সিটিজেনশিপ নিয়ে ঘুরে বেড়ায়। সুতরাং একটা ফরেন দল এবং তাদের স্ট্রাকচার এবং আদর্শগতভাবে যেহেতু ধ্বংস হয়েছে, সুতরাং আমি মনে করি যে এটা ফিউচারে খুব বেশি ফাংশন করবে না এবং এটা কোনোভাবে রিফাইন বলেন যাই বলেন এটা আর আসা সম্ভব না।
জি ধন্যবাদ। আমরাও আশা করি যেন দিল্লির দল দিল্লিতেই থাকে, ঢাকা বা বাংলাদেশে আর না আসে। আর আমরা এটাও আশা করব যেন আওয়ামী লীগের নিষিদ্ধতার ব্যাপারে বাংলাদেশের সকল দল এক হয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়ায়, কোনো নিজের ব্যক্তি স্বার্থ বা দলের স্বার্থে নয়। ধন্যবাদ ডক্টর আতিক আপনার মতামত দেওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ অংশে। আবারও দেখা হবে আমাদের অতিথিদের সাথে অন্য কোনো পর্বে। আজকের পর্ব এখানেই শেষ করছি, কিন্তু আমাদের দায়িত্ব এখানেই শেষ নয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলাদেশের সাথেই থাকুন। ধন্যবাদ।